আছে করছে দাবি 20%, কত পার্সেন্ট 20%, কত পার্সেন্ট 20%, 20%, দিতেই হবে 20%, না দিলে 20%, করে দিলে 20%, যাব না 20%, সবাই বলে 20%, সবার দিকে 20%, 20%, তালে তালে 20%, একই সাথে 20%, জোয়ার উঠেছে 20%, নাম উঠেছে 20%, দিতেই হবে 20%, কত পার্সেন্ট 20%, কত পার্সেন্ট 20%, তালি দিয়া 20%, 20%, ভারত জুড়ে 20%। আমি মানি সরকার যদি বলে আমাদের কাছে এত টাকা নাই, কথা শুনতে রাজি আছি। যদিও 8 লক্ষ কোটি টাকার বাজেট দেশে, এইবার শিক্ষা ক্ষেত্রে বাজেটে বরাদ্দ দিয়েছেন 7%-এর উপর। তো যদি 1000 টাকা করা হতো তাহলে কত টাকা যেত সরকারের? আপনারা হিসাব করেছেন? পত্রিকায় দিয়েছে। কত টাকা বলেন কেউ? এই টাকা যেটা সব মিলে কয়েকশো কোটি টাকাও হবে না, এই আলোচনা করার জন্য কোনো সরকার নাই। আমি পত্রিকায় পড়লাম আপনারা পরশুদিন গেছেন উপদেষ্টার সাথে দেখা করতে, সচিবের সঙ্গে দেখা করতে, তারা অফিসে ছিলেন না। আমি জানি না ভালো করে, আপনারা যে গেছেন সেটা কি তারা জানতেন না? আপনারা তাদেরকে জানান নাই? পত্রিকার মধ্যে নিউজ হয়নি? এতগুলো লোক এখানে আছে, সরকার জানে না? সরকার যদি না জানে সরকার আছে কেন? এই যে মানুষগুলো, তাও কোন মানুষ? শিক্ষক, আমারও শিক্ষক, তারও শিক্ষক, অ্যারিস্টটলেরও শিক্ষক, প্লেটোরও শিক্ষক, যে যত বড় মানুষ, শিক্ষক ছাড়া কেউ তো মানুষ হতে পারে না। সেই শিক্ষককে যদি সম্মান দিতে না পারতাম, তাহলে আমি, আমার শিক্ষক প্রফেসর ইউনুস, ওনারও শিক্ষক আছে, শিক্ষকদেরও শিক্ষক আছে, তার কাছে আমি ফরিয়াদ করছি, আপনি চলে গেছেন, ঠিক আছে, আপনি যাবার আগে এই সমস্যা জানবার কথা, আপনি যাবার আগে আপনার উপদেষ্টা পরিষদে যারা আছে তাদেরকে বলিবার কথা। দেখে বললেও হয়তো 7 দিন পরে আসেন, 3 দিন পরে আসেন, বলেছেন। আমি পত্রিকায় যেটা পড়লাম, তারা মিলে একটা কমিটির মতো করে আলোচনা করেছেন, আলোচনায় বলেছেন তাদেরকে কি কি বিষয়ে সহযোগিতা দেওয়া যেতে পারে। বাড়ি ভাড়ার কথা স্পষ্ট করে বলে নাই, কিন্তু বাড়ি ভাড়ার ব্যাপারেও তাদের কোনো কথা আছে, আমি পত্রিকায় পড়ে দেখলাম। আমি প্রথম জানতে চাই, একটা নতুন দেশ গড়তে চাচ্ছি আমরা। এত মানুষ রক্ত দিয়েছে, তারপরেও অপমানিত হবার জন্য নয়। শিক্ষক কেন, সাধারণ মানুষ কেন, রাস্তার মধ্যেও কুকুরের মতো পেটাবেন, এই রকম দেশ চাই না। ওই দেশ থাকতে পারবে না। এই সংগ্রামবদ্ধ একটু মানে কোন ধরনের ভনিতা ছাড়া যেটা বলতে চাই, আমি এবং আমাদের ইনকিলাব মঞ্চের যারা প্রথম সারি, এদের প্রায় আমরা সবাই শিক্ষকের সন্তান। সুতরাং শিক্ষকের যে কি পরিমাণ সাফারিং সমাজে, এইটা জানার জন্য আমাদের পত্র পত্রিকা দেখা লাগে না। শুধু এটুকুন বলি যে আমার আব্বা তো ইন্তেকাল করেছেন, সার্ভিসে থাকা অবস্থায় শিক্ষক ছিলেন। আমরা যখন বুঝতে শিখেছি তখন থেকে গল্প শুনতাম যে এইবার আর শিক্ষকদের কোনো কষ্ট থাকবে না, কারণ শিক্ষকদেরকে জাতীয়করণ করে দেওয়া হচ্ছে। এই গল্প শুনতে শুনতে আমরা বড় হয়েছি এবং আমাদের কিছু চুল সাদা হইতেছে। আর আমাদের সময় যে শিক্ষকরা ইয়াং ছিলেন, তাদের রিটায়ারমেন্টের সময় হয়ে গেছে। এরপরও যে ভয়াবহ কথা অনেকে বলে না, যে এই সামান্য বেতনে চাকরি করার পর প্রত্যেক শিক্ষকের জীবনে একটু অত্যন্ত
কিন্তু আশা থাকে যে সে এই টাকাটা নিয়ে প্রথমে একটু হজ বা উমরায় যাবে। সেই নিজের টাকা, এটা সরকারের টাকা না, যেটা তার বেতন থেকে কাইটে রাখা হয়েছে, সেই পেনশন পাওয়ার জন্য 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত তাদের ব্যাংক ব্যাংকে ধরে রাখে। আরো আফসোস হইল এই যে তাদের কল্যাণ ট্রাস্টে যে টাকাটা থাকে এবং তার নামে যে টাকাটা, সেই সামান্য টাকাটা পাওয়ার জন্য বিরাট অঙ্কের আবার ঘুষ দেওয়া লাগে। বৃদ্ধ মানুষ চিকিৎসা করাবে, সন্তানরা এসে সামনে ফাইল নিয়ে ঘুরে যে এই টাকাটার পরে চিকিৎসা করাবে। মানে বাংলাদেশ রাষ্ট্রের, এটা অনেকে ছোটবেলায় আমরা শুনতাম বলতো যে শিক্ষকরা নাকি আগে তাদের ছাত্রদেরকে যদি অভিশাপ দিত কষ্ট পেয়ে, তাহলে বলতো যে তুমি যেন আল্লাহ আমার মতো শিক্ষক বানায়। আপনি ভাবেন এই বাংলাদেশের এমন কোন রাজনৈতিক দল নাই, আপনি আমাদেরকে সচিবদেরকে বড় বড় প্রোগ্রামে নিয়ে যাবেন, ইউনিভার্সিটি থেকে স্কুল পর্যন্ত সবাই বলবে শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরাই হইল জাতি গড়বার কারিগর। আর্মি অফিসাররা বলবেন, মন্ত্রীরা বলবেন, কিন্তু এরপরে গিয়ে কি বলবেন, এই এমপি এই মন্ত্রী যখন উপজেলা একটা মাদ্রাসা বা কলেজে এমনকি প্রাইমারি স্কুলে ভিজিটে যান, তখন তার টেবিলে 50 আইটেমের নিচে খাবার যদি স্কুল কর্তৃপক্ষ দেয়, তাইলে আগামী 5 বছর তাদের আর কোন দাওয়াতে তারা চান না। এই জন্য আমার গ্রামার জানার দরকার নাই, এগুলো এই সাফারিংস এর মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি, আমরা দেখতে দেখতে বড় হয়েছি। আপনাদেরকে শুধু একটা কথা জানাই, যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় 1 থেকে 6, তখন বিরাট আন্দোলন হয়েছিল জাতীয়করণের জন্য। সাইফুর রহমান খান, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, উনি অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী ছিল। তুমুল চাপ সত্ত্বেও তিনি বললেন যে এইটা কোনোভাবেই সম্ভব না, তাহলে নাকি এটা রাজকোষ খালি হয়ে যাবে। এরপর সবাই আসলো। আমি একটা কথা বলি, এই যে কয়েক মাস আগে আপনারা সচিবালয়ের সামনে আন্দোলন করলেন, আমরা সবাই সেটার সাথে ছিলাম, আমাদের তরফ থেকে যত ইনপুট দেওয়া দরকার ছিল আমরা দিয়েছি। মানে আমার একটা কথা আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই সরকার একটা পারলে উদ্যোগ নিক বা সামনে যারা ক্ষমতা আসবে, শিক্ষকদের কোনো বেতন দেওয়া দরকার নাই। আপনারা তাদেরকে নিজের হাতে তার বাসা ভাড়া দিবেন, বাজার করে দিবেন, আর বাচ্চাদেরকে স্কুলে ফি দিয়ে দেবেন, তাদের হাতে কোনো বেতন দেওয়া লাগবে না। দেখেন শিক্ষকদের ক্রাইসিসটা কি। একজন শিক্ষক, একটা মাধ্যমিক স্কুলের যিনি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক, অনেকেই বাংলাদেশে জানে না, আমরা যে সমালোচনা করি, আমার বোনও শিক্ষক, তা আমরা মজা করে অনেক সময় বলি যে তোরা ঠিক মতো ক্লাস নেও না, তোদের তো বেতনই দেওয়া উচিত না, খালি বন্ধ। তখন সে বলে যে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষকরা যেই কয় টাকা বেতন পায়, এরা যে ভাড়া দিয়ে স্কুলে বা কলেজে যায় আর আসে, এই জন্যই সরকারের সারাদিন প্রশংসা করা উচিত। আমরা সারাদিন বলি কি যে তারা প্রাইভেট পড়ায়, ভাই ভিতর 19 শিক্ষক আইডিয়াল নটরডেমের শিক্ষক মানে সারা বাংলাদেশের শিক্ষকরা না। এই যে আমরা দেখি 10টায় ক্লাস, তার আগে সকাল 7টা থেকে একজন টিচার 10টা পর্যন্ত টিউশন করান, আবার বিকাল থেকে রাত্রি পর্যন্ত টিউশন করান। এইখানে সচিবালয়ে বসে প্রতিদিন আমরা নতুন নতুন মিটিং করি, কোন টিউশন শিক্ষকরা করতে পারবেন না। ভাই এই 10 জন 20 জন কইরা পড়ায়, এক একজন দেয় 200 টাকা কইরা, তাও আবার 5-6 মাসের বেতন বাকি। তো আপনি যেই বেতন দিয়ে দেখেন একজন শিক্ষক, তার ন্যূনতম যদি একটা 2 রুমের বাসা একটা মফস্বল শহরে থাকে, আমারে বলেন 2 রুমের একটা বাসা 10,000 টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে? 2-3 রুমের বাসা আসেন। তার যদি 2টা বাচ্চা থাকে, সে যেহেতু শিক্ষক মানুষ, তার বাচ্চাটারে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায়। সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোনো অবস্থা থাকে না। কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি, বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে, মুদির দোকান, তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না। কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায়, বেতন পাওয়ার পর অর্ধেক টাকা দেওয়ার আগে আবার তার বাকির খাতা শুরু হয়ে যায়। যারা অঙ্ক পড়ায়, ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায়, তারা 5-10টা টিউশন দিয়ে কোনো মতে চলে। এই বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না, ইংলিশ পড়ায় না, সায়েন্স পড়ায় না, তারা কি মাটি খেয়ে বাঁচবে আমারে বলেন? এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন, এখন শিক্ষকদের সাথে কোন বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না। কারণ কোন শিক্ষক জামাই ঠিক মতো শ্বশুর বাড়িতেও বাজার করতে পারে না, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারে না, বাবা মা গিয়ে তার বাসায় 5 দিন থাকবে ভালো খাওয়াইতে পারে না,
সারাদিন মনটা যার ছোট কইরা থাকে, দোকানদার টাকা পায়, আত্মীয় স্বজনের মায়ের চিকিৎসার টাকা দিতে পারে না, হিসেবে স্কুলে গিয়ে কোন ছাতাটা পড়াবে আমার বলেন? বাংলাদেশের কোন সরকার মন্ত্রীদের নামে 10 কোটি 12 কোটি টাকায় যখন গাড়ি কেনে, আপনি ভাবেন বাংলাদেশের মতো একটা দেশ, এইখানে মন্ত্রীদের নামে কোটি টাকার গাড়ি লাগবে কোন কারণে আমার বলেন? যার এত দামি গাড়ি ছাড়া চলবে না, তাহলে তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায়ে ধরে নাই। আপনি ব্যবসা করেন, যেরকম অনেকে টাকা পাচার করতো সেইটাই করেন। মন্ত্রীদের নামে ইতিমধ্যে এই সরকারও দেখেন নতুন 30টা গাড়ি কেনার সিদ্ধান্ত নিছে। সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না, তাদের যে ফ্ল্যাট, অতিরিক্ত সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো আপনারা দেখেন নাই। সচিবরা অসুস্থ হয়ে যায় কেন? কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাইড়েছে কোথায় যাবে চিন্তাই করতে পারে না। সবার নামে, সচিবদের, অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানিয়ে রাখা হয়েছে। সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি, তারপরে অবসরে যাওয়ার পর ডিওএইচএস তাদের নামে বাড়ি আছে, তাদের নামে ফ্ল্যাট আছে। একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা, শান্তিরক্ষী জাতিসংঘে, তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন। আর্মিদের ডিওএইচএস এ ফ্ল্যাট দেওয়ার সময় রাজকোষে টাকা নাই, কেউ জিজ্ঞেস করে না। সচিবদের নামে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না। মন্ত্রীদেরকে শুধু এইটাই না, ট্যাক্স ফ্রি কোটি কোটি টাকার গাড়ি মন্ত্রীরা আনতে পারবে, এমপিরা আনতে পারবে, এই জন্য রাজকোষ ফাঁকা হয়ে যায় না। বাংলাদেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, শিক্ষকের টাকায় পূর্বাঞ্চলে যে উড়াল সেতু করা হয়, যেখানে সিএনজি উঠতে পারে না, তখন রাজকোষ ফাঁকা হয় না। আর আমার শিক্ষক যাদের হাত ধরে নতুন জাতি দাঁড়াবে, তাদেরকে সেখানে হাসিনা একটা বৈষম্য করেছিল, এই বৈষম্য বিরোধী আন্দোলনে একটা গণ অভ্যুত্থান হয়েছে। আপনি এসে সে হাসিনার যদি চরিত্র অর্জন করেন, অবলম্বন করেন, এই শিক্ষকদের সাথে যদি বৈষম্য করেন, হাসিনার যে অবস্থা হয়েছে আপনার সে একই অবস্থা হবে। আমরা পরিষ্কার বলতে চাই, একটা দীর্ঘদিনের প্রবাদ, শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর এই শিক্ষক যে কারিগর যারা, তারা হলে শিক্ষক। এই শিক্ষকদের প্রায় 93% শিক্ষক আজকে তার অধিকার বঞ্চিত। সামান্য করে টাকা, এইটা দাবির মধ্যেই তো পড়ে না। পরিষ্কার ইনসাইডকে বলছি, আপনি অর্থনীতিবিদ হিসাবে একজন শ্রেষ্ঠ মানুষ, কিন্তু রাজনীতিবিদ হিসাবে শ্রেষ্ঠ